নমস্কার, আমি শম্পা। আপনাদের সামনে চলে এসেছি সুন্দর একটি গল্প নিয়ে। গল্পটির নাম ভূতের ভালোবাসা। অলোক কৃষ্ণ চক্রবর্তীর লেখা। ঝড় উঠেছে, উন্মুক্ত প্রান্তরের বুকে ঝড়, দুরন্ত ঝড়। আমরা তিনজন, অভয়, অমর আর আমি, ফিরছিলাম চৈত্র সংক্রান্তির মেলা থেকে। আমাদের গ্রাম থেকে মেঠো পথে মেলার দূরত্ব প্রায় মাইল 7 হবে। রাস্তা ধরে গেলে আরও অনেক বেশি, তাই মাঠের মাঝখান দিয়েই যাতায়াত করাই ভালো। কেননা তখনকার দিনে পালকি আর গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না আমাদের এদিকে। সন্ধ্যের কিছু আগেই মেলা থেকে বেরিয়ে মাঠের মধ্য দিয়ে চলেছি আমরা। বিকেলের 2-1 টুকরো ভবঘুরে মেঘ হালকা বাতাসের ধাক্কায় উদাস মনে ঘুরে বেড়াচ্ছিল আকাশের গায়ে। কিন্তু তা শেষ পর্যন্ত যে গোটা আকাশে কালো হয়ে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে কে জানতো। ধুধু মাঠের মাঝখান দিয়ে আমরা তিনজনে চলেছি। এখন মেলার দিকে ফিরে গেলেও মাইল 2 হাঁটতে হবে, সামনেও তাই। কেননা 2 মাইলের আগে কোনো গ্রাম নেই, সুতরাং দুদিকেই দূরত্ব যখন সমান, তখন সামনের দিকে এগিয়ে যাওয়াই স্থির করলাম। মাঠের মাঝখান দিয়ে পথ, সেই পথ ধরে এগিয়ে চলেছি আমরা। বাতাসের বেগে চলার তো দূরত্ব কথা, দাঁড়িয়ে থাকারই দুঃসাধ্য। সে কি উন্মত্ত হওয়ার মাতামাতি, গাছপালা সব দুলে সারা হয়ে যাচ্ছে। মাঠের মধ্যে থেকেই নজরে পড়ে হাওয়ার বেগ দূরের বড় বড় গাছপালাগুলি একবার মাটিতে নুয়ে পড়ে, পরক্ষণে আবার মাথা তুলে উঠছে আকাশের দিকে। তা বাতাসের সঙ্গে হাত মিলিয়েছে আকাশ চেরার চোখ ধাঁধানো বিদ্যুতের চমকানি আর বাজের গর্জন। তদুপরি রাশি রাশি ধুলো। বাতাসের ঝাপটায় ধুলোবালির উদ্দাম স্রোতের দৃষ্টিতে অন্ধকার হয়ে এলো। এই অবস্থায় কোনো ক্রমে মন্থর গতিতে এগিয়ে চলেছি আমরা। কিছুক্ষণের মধ্যেই গোটা প্রান্তরের বুকে নেমে এলো এক অন্ধকার কালো জবনিকা। চারিদিক ডুবে গেল অসীম অন্ধকারের অতল গহ্বরে। সর্বাঙ্গে সেই অন্ধকারের তীব্র স্রোতের স্পর্শ যেন অনুভব করছি সবাই। সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। নিরন্ধ অন্ধকারের নিশ্চেদটা খেলতে খেলতে এগিয়ে চলেছে তিনজন। চলতে চলতে একসময় মেঠো রাস্তা হারিয়ে চষা জমির ওপর দিয়ে চলেছি আমরা। দেখতে দেখতে বৃষ্টির আবির্ভাব। সে কি বর্ষণ! প্রতিটি ফোঁটায় তীক্ষ্ণভাবে এসে গায়ে ভিজছে, গলে যাচ্ছে কর্ষিত মাটির সমস্ত চাংড়া। সেই কাদায় একবার পা পড়ছে, তুলতে যেন জীবন বেরিয়ে যায়। এই অবস্থায় কি চলা সম্ভব? তবুও চলেছি আমরা। শুনেছি এইরকম দুর্যোগে নাকি নানা রকম বিপদ আপদ দেখা দেয়। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। উফ, কি ভীষণ রাত্রি! সেই রোমহর্ষক ঘটনার কথা মনে আসছে। মাঠের বুকের নিবিড় কালো মসীকৃষ্ণ অন্ধকার আর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ, সঙ্গে উদ্দাম হাওয়া এবং বড় বড় ডেলা গলা কাদা। এরই মধ্যে দিয়ে যেতে পাগলা হওয়ার প্রচণ্ড দাপটে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা পরস্পরের কাছ থেকে। ডাকাডাকি হাঁকাহাঁকির পরে আবার মিলিত হচ্ছি। ইতিমধ্যে যে কতবার আচার খেয়ে পড়েছি তার তো কোনো হিসাবই নেই। জলের কাদায় জামা কাপড় ভিজে একেবারে একাকার, দেহে যেন আর বইছে না। এমন বিপদে কখনো পড়িনি। গুরুজনদের নিষেধ সত্ত্বেও কেন যে আজ মেলায় বেরিয়েছিলাম তাই ভাবছি। কপালে এখন যে কি আছে কে জানে। বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে, হাওয়ার তীব্রতা বাড়ছে, বই কমছে না। ফলে হাড় কাঁপানো শীতে আমাদের অবস্থা রীতিমতো সঙ্গীন। চলা দায়, তবুও চলতে হচ্ছে। সহসা বিদ্যুতের চমকে সামনে একটা প্রচুর গাছগাছালি নজরে পড়ল। জঙ্গল বলেই মনে হয়। ঠিক সেই সময় কম্পিত কণ্ঠে অমর বলে উঠল, এই যে সেই জায়গায় চলে এলাম মনে হচ্ছে। সায় দিল অভয়। কোন জায়গা জিজ্ঞাসা করলাম আমি। পরে সব জানতে পারবি, ক্ষীণ কণ্ঠে জানালো অমল। পরে কেন? এখন আমার কথা শেষ হওয়ার আগেই বলে উঠল অভয়। এখন চুপ কর। ওরা যে কিছুই গোপন করছে তা বেশ স্পষ্ট মনে হচ্ছে আমার কাছে। কিন্তু কেন কেন এই গোপনীয়তা? ভাবতে ভাবতে সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল আমার। এই প্রসঙ্গ বলে রাখা প্রয়োজন যে 3 বন্ধু হলেও ওরা আমার চেয়ে বয়সে বেশ বড়। তার মধ্যে অভয় আবার আমার চেয়ে 2 বছরের বড়, আর ওদের দুজনেরই পৈতে হয়েছে, হয়নি আমার। প্রবাদ আছে, গলায় পৈতে থাকলে নাকি ভূত পেট স্পর্শ করতে পারে না।
তাছাড়া অভয়ের সাহসের কথা লোকের মুখে মুখে, ভয় ডর কাকে বলে জানে না ও। অমরও বড় একটা ভীতু নয়, কিন্তু আমি তো ওদের মতো সাহসী নই। তাই এই পরিস্থিতিতে হাজার ভয়ের চিত্র ভেসে উঠতে লাগলো আমার মনের পর্দায়। এইরকম যখন আমার মনের অবস্থা, ঠিক তখনই হঠাৎ বলে উঠল অভয়, শোন, এখন থেকে আমরা তিনজনে একসাথে হাত ধরে যাব। কারো হাত যেন কোনো রকমে খুলে না যায়। সাবধান, খুব সাবধান। এই কথা শুনে আমার অবস্থা তখন আরও সঙ্গীন। কি উপায়, কি দারুণ ঝড় বৃষ্টির ভেতরে সারা রাত মাঠের মাঝে বসে থাকা যায়। তাই একসঙ্গে হাত ধরে ধরে চলেছি আমরা। চলেছি ধীরে ধীরে, অতি সন্তর্পণে চলেছি। আর কত হাঁটতে হবে? সকরুণ কণ্ঠে প্রশ্ন করলাম। বেশি না, এসেই গেছি প্রায়, জানালো অভয়। মানে? সঙ্গে সঙ্গে অমরের ব্যগ্র প্রশ্ন। এ বিষয়ে ব্যাপারটা আসল জায়গায় ওরা কোনো ক্ষতি করতে পারে না। অভয়ের কথায় অমর চুপ করে গেলেও আমি কিন্তু চুপ থাকতে পারলাম না। কি বলতে চাস তুই? খুলে বলতো। বেশ জোরেই কথাগুলো বেরিয়ে পড়লো আমার মুখ থেকে। এমন কিছু ব্যাপার নয়, চল ওখানে গিয়ে বসে সব খুলে বলছি। জোরে পা চালিয়ে দিল অভয়। সহসা আবার আকাশটা ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ দীপ্তির বুঝলাম জঙ্গলটা খুব কাছাকাছি এসে পড়েছি আমরা। বাঁচা গেল, এখানে একটু বসে ঝড় কমলেই রওনা দেবো আবার। একটা স্বস্তির নিঃশ্বাস পড়লো অভয়ে। তাই ভালো, অমলের মন্তব্য। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জঙ্গল দেখেই তো তুই কেমন যেন চমকে উঠলি। ও কিছু না, তোদের ব্যাপার স্যাপার বোঝা তাই। মেলায় এসে ভুল করেছি মনে হচ্ছে। কিছুই ভুল করিসনি, তোর নিজের কথাই তুই ভাবছিস। সবার অবস্থা তো একই, তোকে কি আমরা বিপদে ফেলবো? সহানুভূতির স্বরে বলল অভয়। তাহলে এই জঙ্গলের ব্যাপারটা চেপে যাচ্ছিস কেন? চাপার কিছুই নেই, বস এখানে, সব বলছি। গাছতলায় বসলাম আমরা তিনজনে। তারপর অভয়ের মুখ থেকে ওই জায়গার কথা শুনে ভয়ে আমার বুক শুকিয়ে গেল। ভয়ের কিছু নেই, আশ্বাসবাণী উচ্চারিত হলো ওদের দুজনের কণ্ঠ থেকে। এই ঘোর অন্ধকারের দুর্যোগের রাতে শ্মশানে বসে বলছিস ভয়ের কিছু নেই? আমার মাথার তো কিছুই ঢুকছে না। হ্যাঁ রে, খোদ শ্মশানে পেতাত্তা কোনো ক্ষতি করতে পারে না, উপদেশে সুর বেজে উঠল অভয়ের কণ্ঠে। রাখ তোর গল্প কথা, বিরক্তি প্রকাশ করলাম আমি। আচ্ছা অভয়, শুনেছি অপদেবতারা নাকি অনেক সময় ছদ্মবেশে আসে। ধুত্তরি, তোর ছদ্মবেশ নিকুচি করেছে। আলোচনার আর সময় পেলি না। অমরের কথায় রেগে উঠলাম আমি। ঠিক আছে, এখন আর এইসব কথাবার্তার দরকার নেই। চুপচাপ বস, একটু পরে তো চলে যাব আমরা, বলল অভয়। জুবুতুবু হয়ে শ্মশানে বসে আছি আমরা তিনজন অসহায় প্রাণী। সামনে একটা প্রকাণ্ড ঝিল। ঝিলের চারপাড়েই নানা রকম ছোট বড় গাছ আর বুনো ঘাস। এছাড়া চারিদিকেই উন্মুক্ত প্রান্তর। এর পাশ দিয়ে খুব কম লোকই যাতায়াত করে, আর রাতে তো কথাই নেই। বড় একটা কেউ ঘেঁষে না। পরে জানতে পেরেছিলাম ওই পথে আমাদের আসার কথা নয়, ভুল করে এসে পড়েছি। আর এখানেই ঘটল এক অদ্ভুত ঘটনা। আমার মতো ভীতুর কথা বাদই দিলাম, এই অভয় প্রদানকারী চরম সাহসীরাও অভয়ের অবস্থা তখন অবর্ণনীয়। আকাশের চেহারায় কোনো পরিবর্তন হয়নি। তখনও তার বুকে জল ভরা মেঘ, বাজের তীব্র গর্জনের সঙ্গে বিদ্যুতের চমকাচ্ছে সমানে। বৃষ্টি পড়ছে এইভাবেই। বাতাসের উন্মত্ততায় কিছুই কমেনি। পেতাত্তার কান্নার মতো সাই সাই করে গাছপালা দুলিয়ে ঝিলের মিসকালো জলে ঢেউ তুলে ছুটে চলেছে এ দিগন্ত থেকে ওপারে। এর সঙ্গে আছে একটানা ঝিঝির ডাক আর একঘেয়ে ব্যাঙের চিৎকার। তদুপরি বড় বড় গাছগুলো ডালে ডালে জড়াজড়ি করে অতিকায় দৈত্যের মতন দাঁড়িয়ে আছে ভয়ালয় মূর্তিতে। তীব্র হাওয়ার বেগে পেট মূর্তির মতন দুলছে লতাগুচ্ছ। চারপাশে বিরাজ করছে কেমন যেন একটা ভয়ঙ্কর অস্বাভাবিকতা। মনে হয় বুঝি একটা নীরব ধ্বংস মুখ বুঝে অপেক্ষা করছে এখানে। হয়তো কোনো শুভ আত্মা ভর করে আছে গোটা অঞ্চলটার ওপর। বিচিত্র শব্দময় অন্ধকারে এই অদ্ভুত অপার্থিব পরিবেশের অজ্ঞাতেই বুঝি গা ছমছম করে ওঠে। অতি বড় সাহসীরাও ভয়ে রক্ত হিম হয়ে যায়। তত একটা দমকা হওয়ায় চমকে উঠলাম আমি। কেমন যেন একটা কান্নার আওয়াজ মনে হলো। তবে আচমকা ভয় পেয়েও ব্যাপারটা তেমন গুরুত্ব আরোপ করলাম না আমরা, কেননা ঝড় জলে নানা রকম শব্দ তো কানে আসতেই পারে। তাছাড়া এই দুর্যোগের শ্মশানে বসে এই ধরনের কিছু একটা মনে হওয়াটা অস্বাভাবিক নয়। তাই সবাই ভাবলাম এটা এমন কিছুই না। হাত কথা শেষ না হতেই কানে এলো মিউ মিউ। সর্বনাশ, এই যে বিড়াল ছানার কান্নার আওয়াজ। তাহলে অমরের কথাই ঠিক, প্রয়োজনে ছদ্মবেশে ধারণ করতে পারে
ছায়ারা। ক্রমশ মাদ্রাজ শাবকের ক্রন্দন একেবারে স্পষ্ট হয়ে উঠল। না, আর কোনো রকম সন্দেহের অবকাশ নেই। ছদ্মবেশেই পেটজনি আসছে। তিনজনেই সর্বাঙ্গ তখন কাঁপছে। অভয় প্রদানকারী অভয়ের অবস্থা রীতিমতো শোচনীয়। তার কম্পিত কণ্ঠ থেকে অস্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? তোরা আমার সাথে বল, কোনো রকমে বলে উঠল অভয়। শুরু করলাম আমরাও। প্রকৃতির বিচিত্র ধ্বনি ছাপিয়ে ক্রমশ কান্নার আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। মনে হলো আমাদের কাছে এগিয়ে আসছে মায়াবিনী। মিউ মিউ, এ যে একেবারে কাছে এগিয়ে আসছে। না, দূরত্ব বলে তেমন কিছুই নেই বললেই চলে। এখন উপায়? উপায় আর কি? এই শ্মশানেই বুঝি আজ সব শেষ। আমার মাথায় তখন রাশি রাশি এলোমেলো চিন্তা। প্রায় বাকশক্তি হারিয়ে ফেলেছি আমরা তিনজনে। আবার মিউ মিউ, ব্যাস সব শেষ। মনে হলো যেন আমার দেহ স্পর্শ করছে প্রেতচ্ছায়া। আমি তখন আর আমার মধ্যে নেই। আমার সমস্ত অনুভূতি, সমস্ত চেতনা বুঝি তালগোল পাকিয়ে যাচ্ছে। চলেছে আমার গা ঘেঁষে একটানা মিউ মিউ শব্দ। কথাই বলে, বিপদে পড়লে বাঘের ভয় আর থাকে না। আমারও তাই হলো। মরেছি যখন শেষ দেখেই মরবো। বেপরোয়াভাবে ঘুরেই থাবা মারলাম পেতাত্মাটার গায়ে। কিন্তু এ কি? এ যে ভূত পেত নয়, সত্যি সত্যি বিড়াল ছানা। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো আমায়। বিড়ালের বাচ্চাটাকে হাতে নিয়ে ওদের বললাম, এই বুঝি অশরীরে আত্মার ছদ্মবেশ? সত্যি বিড়াল বাচ্চা? একসঙ্গে জিজ্ঞাসা করলো অভয় আর অমর। দেখ না, বিড়াল ছানার গায়ে হাত দিয়ে বলে উঠল ওরা। তুত্তরি! মুহূর্তে বেড়ে গেল আমার মনোবল। মা ভই বলে উঠে দাঁড়ালাম তিনজনেই। ইতিমধ্যে আকাশের অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। বৃষ্টির জোর অনেকটা স্তিমিত। মাতাল হওয়ার মাতামাতি আগের মতো আর নেই। তবে বিদ্যুতের চমক আর বাজের গর্জন বড় একটা ভাটা পড়েনি। তাহলে আমরা তিনজনে শ্মশান ছেড়ে মাঠের রাস্তা ধরলাম। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব মাইল ৩-৪। স্থির হলো আজ রাতে আর বাড়ি ফিরবো না, কেননা মাইল খানেকের মধ্যে আমার দিদির শ্বশুর বাড়ি। রাতটা ওখানে কাটিয়ে কাল ভোরেই রওনা দেব। মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা। সহসা মনে হলো কে যেন আমাদের পেছন পেছন আসছে। যে আসে আসুক, ভয় কি? এখন আমরা রীতিমতো বীর পুরুষ। ওসব ভূত পেয়ে তার মানি না, যত সব কুসংস্কার। কিন্তু তবুও যেন কেমন অস্বস্তি বোধ করছি। পায়ের শব্দ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। কি জানি, কোনো চোর ডাকাত হতে পারে। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আমাদের চোখ মুখের ওপর আছড়ে পড়ল। মরমর করে একটা গাছ ভাঙার শব্দ কানে এলো। পেছনে পায়ের শব্দ আরো স্পষ্ট হলো। কি ব্যাপার? তিনজনে একসাথে পেছন দিয়ে ঘুরে বেড়ালাম। সঙ্গে সঙ্গে বিদ্যুতের চমকে উঠল আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। এ কি শম্ভুদা, তুমি এখানে? সমস্বরে বলে উঠলাম আমরা তিনজনে। হ্যাঁ, তোমাদের দেখেই তো চলে এলাম। এই ঝড় জঙ্গলে রাতে তখন একটা বিপদ হতে পারে। এখন দিদির বাড়ি যাবে তো? চলো আমার সঙ্গে। শম্ভু মণ্ডল, দিদির বাড়ি দীর্ঘদিনের বিশ্বস্ত দারোয়ান। পাশে গ্রামেই ওর বাড়ি। তাও সপ্তাহে একদিন বাড়ি যায় কিনা সন্দেহ। এত প্রভুভক্ত, ভারী মিষ্টি স্বভাবের মানুষ। সবাইকেও ভালোবাসে, ওকেও সবাই ভালোবাসে। তবে আমাদের প্রতি ওর এত আলাদা দুর্বলতা কারোর অজানা নয়। শম্ভুদা আমাকে দারুণ ভালোবাসে। বলতে গেলে একরকম নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করে। ছোটবেলায় দিদির বাড়িতে এলেই ও আমাকে কাঁধে চড়িয়ে সারা গ্রাম ঘুরে বেড়াতো। নিজের বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াতো। স্নান করার সময় পুকুরে নেমে আমাকে পিঠে করে ওপারে সাঁতার কাটাতে শেখাতো। গাছে উঠে আতা, কুল, পেয়ারা, জামরুল পেরে দিত। নিজের কাজ পেলে সত্যি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। এজন্য কি কম বকুনি খেত বেচারা? ওর যে স্বভাব আজও বদলায়নি। তাই এই দুর্যোগেও শম্ভুদার আবির্ভাবের হাতে যেন চাঁদ পেয়ে গেলাম। শম্ভুদা, তুমি আগে চলো, আমরা তোমার পেছন পেছন যাচ্ছি। তাই ভালো। আমার কথায় সাই দিয়ে চকিতে সামনে চলে এলো। যেতে যেতে শম্ভুদাকে বিড়াল শাবকের কাহিনীটা বললাম। সব শুনে শম্ভুদা বলল, এভাবে নিজের আর কখনো বেরোবে না। কখন কি হয় বলা যায়? ভাগ্যিস আমি দেখেছিলাম। কথা বলতে বলতে এগিয়ে চলেছি আমরা। দিদির বাড়ি সামনে আসতেই সহসা শম্ভুদা বলল, তোমরা বাড়ি যাও, আমি একটা জরুরি কাজ সেরে আসছি। মিলিয়ে গেল শম্ভুদা রাতের অন্ধকারে। তখনও ঝড় বৃষ্টি খানিকটা ঝিমিয়ে পড়লেও একেবারে শেষ হয়নি। তাই বেশ কিছুক্ষণ ডাকাডাকি হাঁকাহাঁকির পর বাড়ির দরজা খুলল। তোরা এই জল ঝড়ের মধ্যে এত রাত্রে? দরজা খুলতে খুলতে দিদির সবিস্ময় জিজ্ঞাসা।
তবুও কপাল ভালো শম্ভুদার সাথে হয়েছিল, তা না হলে পৌঁছাতে রাত কাবার হয়ে যেত। কার কথা বলছিস? ভুরু কুচকে উঠল দিদির। তোমার সেই পুরাতন ভৃত্য মানে শম্ভুদা। হ্যারিকেনের আলোয় নজর পড়ল দিদি, যেন কেমন একটা চমকে উঠল। খাবার সময় দিদিকে সব কথা খুলে বললাম আমরা। শুনতে শুনতে দিদি যেন কেমন হয়ে পড়েছিল। শেষ হতেই সহসা দিদি বলে উঠল, আমার কাছে শুবি তোরা। তখন থেকে শম্ভুদাকে না দেখে দিদিকে জিজ্ঞাসা করলাম, শম্ভুদা তো এখনো এলো না? আসবে কোত্থেকে? গত পরশু তো কলেরায় মারা গেছে। হ্যাঁ? বিস্ময়ে চমকে উঠলাম আমরা তিনজন। এতক্ষণে মনে হলো শ্মশানের পাশে ঘুটঘুটে অন্ধকারে শম্ভুদা কি করে চিনল আমাদের। শম্ভুদা মরেও রক্ষা করলো আমাদের, প্রমাণ করলো তার স্নেহ ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। গল্পটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন।